পাশাপাশি দুটি গ্রাম ঢুকলে দেখা যায় সারি সারি দালান। এত বিল্ডিং বাংলাদেশের আর কোনো গ্রামে আছে কিনা সন্দেহ। বসতভিটের সঙ্গে সে বাড়িগুলোতে রয়েছে বিশাল বিশাল সারির শোরুম, রয়েছে গ্যারেজ বা গাড়ি পার্কিং এর জায়গা, পেছনের অংশে আড়ত বা স্বত্বাধিকারীর বাড়ি। এত এত পাকা দালান, কাজ ঘেরা ঝা চকচকে দোকান দেখে জায়গাটাকে শহর বলে ভ্রম হয়। গ্রামের কাঁচা রাস্তার অলিগলিতে দোতলা তিনতলা বাড়িগুলো জানান দেয় গ্রামবাসীর সচ্ছলতা ও বিত্ত বৈভবের। গ্রাম দুটির নাম চণ্ডী ও পাঁচরাইল। টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার পাঁচরাইল ইউনিয়নে এদের অবস্থান। জেলা শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরত্বের এই পাঁচরাইল ইউনিয়নকে ঘিরে গড়ে উঠেছে টাঙ্গাইল শাড়ির বাণিজ্য। টাঙ্গাইলকে যদি বলা হয় শাড়ির রাজধানী, তাহলে এই দুটি গ্রাম সেই টাঙ্গাইলের শাড়ির বাণিজ্যিক রাজধানী। অপূর্ব কারুকাজ, টেকসই রং এবং সূক্ষ্ম বুননের কারণে টাঙ্গাইল শাড়ি সারা বাংলাদেশ তো বটেই, গোটা উপমহাদেশ জুড়ে তুমুল জনপ্রিয়। এই শাড়ি পরে আরামও বেশি। এজন্য দেশে এমন কোনো শাড়ির দোকান পাবেন না যেখানে টাঙ্গাইল শাড়ি নেই। যে বাড়িগুলোর কথা বললাম সবই গড়ে উঠেছে প্রজন্ম থেকে প্রজন্ম বাঙালি নারীর পছন্দের এই শাড়ি বানিয়ে আর বিক্রি করে। আগে এই দুই গ্রামে তাঁত শিল্পীদের বাড়ি খুব বড়জোর ঢেউ টেনে ছাওয়া ছিল। টাঙ্গাইল শাড়ি তাদের সচ্ছলতা দিয়েছে পাকা দালান কোঠা। পাঁচরাইল ও চণ্ডীতে মূলত টাঙ্গাইল শাড়ি ও তাঁতে বোনা থ্রি পিস, ওড়না ইত্যাদি পাইকারি বিক্রি হয়। অনেক ফ্যাশন হাউস ও খুচরা বিক্রেতা আসলেও খুচরা বিক্রি তাদের মূল ব্যবসা নয়। কিভাবে বোনা হয় টাঙ্গাইল শাড়ি? আসুন শাড়ি ও বাড়ির চমকপ্রদ গল্পটা শোনা যাক। বসা কাজ করে বিধায় বসাক। পাঁচরাইলে টাঙ্গাইল শাড়ির পত্তন এই বসাক সম্প্রদায়ের হাত ধরে। মাটিতে গর্ত খুঁড়ে বসে হাত দিয়ে তাতে কাপড় বুনতেন তারা। এখনো টাঙ্গাইল শাড়ির উৎপাদন ও বিপণনের প্রায় পুরোটা এই তাঁতি সম্প্রদায়ের হাতে। বংশ পরম্পরায় তারাই ধরে রেখেছেন টাঙ্গাইল শাড়ির গুণমান ও ঐতিহ্য। পাঁচরাইল বাজারে যাওয়ার আগে রাস্তার দুই পাশ থেকে ভেসে আসবে তাঁতের খটখট শব্দ। শাড়ি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে চলে যায় দেশ বিদেশের বাজারে। আড়ংয়ের 40 বছর পূর্তিতে আজীবন সম্মাননা পাওয়া তাঁত শিল্পী উদ্যোক্তা রাধা বল্লভ অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী সুশীল বসাক বলেন, উৎসব অনুযায়ী শাড়ির নকশা করা হয়। ফ্যাশন হাউসগুলোর ডিজাইন ধরেও তৈরি হয়। এভাবেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে টাঙ্গাইল শাড়ি। নকশা তৈরির প্রক্রিয়াতেও এসেছে পরিবর্তন। এখন গ্রাফিক ডিজাইনাররা চাহিদা অনুযায়ী কম্পিউটারে নকশা করে দেন। নকশা প্রিন্ট করে জ্যাকার্ডের জন্য পাঞ্চ কার্ড বা ছিদ্রযুক্ত কাগজ তৈরি করা হয়। এরপর ঐতিহ্যবাহী হস্তচালিত বসা তাতে বোনা হয় শাড়ি। সময়ের সঙ্গে নিজেকে বদলে এভাবে তাল মিলিয়ে চলতে পেরেছে বলেই শত বছরের বেশি সময় ধরে বংশ পরম্পরায় টাঙ্গাইল শাড়ির বুনন রীতি টিকে আছে। রং, নকশা, উপকরণ সব যুগে আধুনিক থেকেছে এই শাড়ি। তবে পাঁচরাইলে উদ্যোক্তাদের শোরুমের সংখ্যা যত বেড়েছে সে হারে কমেছে তাঁতের সংখ্যা। বর্তমানে এখানে স্বচারেক হস্তচালিত তাঁত রয়েছে। বাকি তাঁতগুলো দেলদুয়ার, টাঙ্গাইল সদর, কালিহাতী, বাসাইল ও নাগরপুর উপজেলার গ্রামগুলোতে। এখন 3 ধরনের তাঁতে টাঙ্গাইল শাড়ি তৈরি হয়: পিটলুম বা হাতে চলা গর্ত তাঁত, চিত্তরঞ্জন তাঁত যা আধা স্বয়ংক্রিয়, এবং বিদ্যুৎ চালিত তাঁত বা পাওয়ার লুম। উপকরণেও আছে বৈচিত্র্য। মূলত টাঙ্গাইল শাড়ি বলতে সাধারণ সুতি শাড়ি বোঝায়। এই সুতির শাড়ি একটু কটকরে, আর মার্সরাইজ সুতির শাড়ি কোমল ধাঁচের। পাকিস্তান আমলে ছিল বিটি নকশা, সেটার নাম এখন টাঙ্গাইল বুটি। এই নকশা দেখলে বোঝা যায় এটি টাঙ্গাইল শাড়ি। সুতি ছাড়া হাফ সিল্ক, সিল্ক, অ্যান্ডি, কৃত্রিম সিল্ক বা সিনথেটিক শাড়িও বোনা হয় টাঙ্গাইলে। আবার জামদানির নকশাও ফুটিয়ে তোলা হয়। উপকরণ নারায়ণগঞ্জের আসল জামদানি থেকে ভিন্ন, শুধু নকশার মোটিফ জামদানি। চাহিদার কারণে এসব শাড়িও তৈরি হয় টাঙ্গাইলে। গড়ে প্রতি সপ্তাহে 25,000, মাসের হিসাবে 1 লাখ শাড়ির উৎপাদন হয়। যজ্ঞেশ্বর অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী এবং টাঙ্গাইল শাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি রঘুনাথ বসাকের দোকান ও বাড়ি চণ্ডীগ্রামে। তিনি জানান, পদ্ধতির কারণে উৎপাদন ধীর। হাত বা হস্তচালিত তাঁতে তৈরি না হলে সেটা টাঙ্গাইল শাড়ি হবে না। যখন দ্রুত শাড়ি উৎপাদন হবে তখনও সেটা টাঙ্গাইল শাড়ি না। আরও কিছু বৈশিষ্ট্যের কথা বলেন রঘুনাথ। ধোয়ার পরও টাঙ্গাইল শাড়ি হাতে বহরে, মানে দৈর্ঘ্যে প্রস্থে কমবে না। টাঙ্গাইল শাড়ি প্রথমে 10 হাত দৈর্ঘ্যের হতো, এরপর 11 হাত, 12 হাত হয়ে বর্তমানে ব্লাউজ পিস সহ এই শাড়ির দৈর্ঘ্য 14 হাত। বহর বা প্রস্থে 47 ইঞ্চি বা 2.5 হাতের একটু বেশি। এখন প্রস্থ 46 ইঞ্চিও রাখা হয়। পাঁচরাইল ও চণ্ডীগ্রামে পাকা বাড়ি আছে 70 থেকে 75টি, আছে 8 তলা দালানো। একটু বড় পরিসরে বাড়ি ও দোকান তৈরি করেন তারা। বাড়িগুলোতে টাইলস, ইস্পাতের গ্রিল, থাই অ্যালুমিনিয়াম কাঁচ ব্যবহারের চলতি ধারা দেখা যায়। সেই 40-এর দশকের পাকা বাড়িও আছে অনেক। কোনোটি প্রথমে করা হয় 1 তলা, পরে বাড়িয়ে করা হয় 2 তলা, 3 তলা, কোনোটি 4 তলাও। সবার প্রথম ওঠে কালিকা বসাকের বাড়ি। সে সময় লোকে একে বলতো ধনী বাড়ি। গত 50 বছরে, বিশেষ করে 80-র দশকের পর থেকে উঠেছে আরো অনেকগুলো। নতুন প্রজন্মের নতুন চিন্তা, তাই বাপ চাচার দোকান ত্যাগ করে সন্তানেরা করেছেন নতুন শোরুম। বসত বাড়ির সাথেই করেছেন ব্যবসার কেন্দ্র। অনেক 3-4 তলা বাড়িতেও আছে লিফট। এই ফিটফাটের একটা কারণ অবশ্য আছে। দেশের বহু ফ্যাশন হাউস এই 2 গ্রাম থেকে কাপড় সংগ্রহ করেন। দূর দূরান্ত থেকে ক্রেতারা গাড়ি নিয়ে আসে, সেগুলো রাখার ব্যবস্থা করতে হয়। তাই বেশিরভাগ বাড়িতে আছে গ্যারেজ। কোনো বাড়ির 2 তলা আর 3য় তলা বরাদ্দ থাকে অতিথিদের জন্য। যারা শাড়ির বড় ক্রেতা তাদের বিশ্রাম বা থাকার ব্যবস্থা থাকে সেখানে। গ্রাম দুটিতে যৌথ পরিবারের ছড়াছড়ি। প্রায়
প্রায় বাড়িতেই বাবা মায়ের সঙ্গে সন্তানরা দাদা চাচা এমনকি মামাদের সান্নিধ্য পায়। গোটা দেশে যখন একক পরিবারের ঢেউ তৈরি হয়েছে তখন একে বিরল ব্যতিক্রমী বলা চলে। পাথরাইল চণ্ডীর কেবল সমৃদ্ধির প্রতীক না, পরিবারের ঐক্যেরও ধারক। কেউ কেউ আবার দালান তুলে পাশে বাপ ঠাকুরদাদের টিনের ঘরে থাকতেই পছন্দ করেন। এর কোনোটি বানানো হয়েছে 100 বছর আগে। পাথরাইল চণ্ডীর মানুষ পূর্বপুরুষদেরও আঁকড়ে ধরে থাকেন। 80-র দশকে মুনিরা ইন্দাদের টাঙ্গাইল শাড়ি কুটিরের হাত ধরে টাঙ্গাইল শাড়ির পুনর্জাগরণ ঘটে। টাঙ্গাইল শাড়ির অপূর্ব বুনন শৈলীকে, উপকরণের আরামকে রাজধানীর নাগরিক ফ্যাশনে তুলে ধরার পর ঘুরে দাঁড়ায় মোড়। বদলে যায় পাথরাইল আর বসাক সম্প্রদায়ের অবস্থা। এই পুনর্জাগরণের নেপথ্যে রুবি গজনবী এবং বিবি রাসেলের অবদানের কথাও বললেন একাধিক প্রবীণ উদ্যোক্তা। এতসব প্রচেষ্টার ফলেই টাঙ্গাইল শাড়ির আর কোনো ভৌগোলিক সীমারেখা নেই। দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছে এই শাড়ির কদর। সেই সঙ্গে বেড়েছে এই গ্রাম দুটির জৌলস।